ফিফা ওয়ার্ল্ড কাপে ২০২৬ সালে প্রথম এসে ফুটবল মাঠে চমক দেখানো দেশটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। কেপ ভার্দে এমন একটি দেশ যার প্রতিটি দ্বীপের সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে। আশ্চর্যের বিষয় হলো এই দেশে বসবাসকারী নাগরিকের চেয়ে বিদেশে বসবাসকারী জনসংখ্যাটাই বেশি। দেশটিতে সারা বছর জুড়ে তীব্র রোদ আর পানির সংকট একটি বড় সমস্যা। বিশ্ব পথিকের আজকের এপিসোডে আমরা উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে বা কেবো ভার্দে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই অসাধারণ দেশটির ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার নানা জানা অজানা তথ্য। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে অবস্থিত কেপ ভার্দে ১০টি প্রধান এবং কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপরাষ্ট্র। এই দেশটির জনসংখ্যা ৫,৪৩,০০০। এখানকার জনসংখ্যার প্রায় ৯৩% রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী এবং প্রায় ১.৮% মুসলিম। জাতিগত দিক থেকেও কেপ ভার্দে বেশ বৈচিত্র্যময়। এখানে ইউরোপীয়, বিশেষ করে পর্তুগিজ বংশোদ্ভূত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। তবে সাম্প্রতিক সময়ে আফ্রিকান জনগোষ্ঠীর উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে। দেশটির সরকারি ভাষা পর্তুগিজ হলেও সাধারণ মানুষ ক্রিওলো ভাষায় কথা বলে। কেপ ভার্দের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ। বিজ্ঞানীদের মতে এই দ্বীপগুলির উৎপত্তি প্রায় ২ কোটি বছর আগে এবং সে সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বর্তমানের তুলনায় প্রায় ২০০ মিটার বেশি ছিল। ফলে অধিকাংশ দ্বীপই পানির নিচে ছিল। সময়ের প্রবাহে ভূগর্ভস্থ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, লাভার সঞ্চয় এবং ভূত্বকের পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে এই দ্বীপগুলি সমুদ্র পৃষ্ঠের উপরে উঠে আসে। দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলেই গড়ে উঠে আজকের এই দ্বীপপুঞ্জ। অদ্ভুত হলেও সত্য, ১৪৬০ সালের আগে এই অঞ্চলে কোনো মানব বসতি ছিল না। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পর্তুগিজ নাবিকরা প্রথম এই নির্জন দ্বীপগুলো আবিষ্কার করেন। এরপর ধীরে ধীরে এখানে গড়ে উঠে গ্রাম, গির্জা, কৃষিভিত্তিক বসতি এবং বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু আফ্রিকা ইউরোপীয় দাস ব্যবসা শুরু হলে কেপ ভার্দে আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে। পশ্চিম আফ্রিকা থেকে ধরে আনা মানুষদের এখানে অস্থায়ীভাবে রাখা হতো। এরপর তাদের পাঠানো হতো আমেরিকা ও ব্রাজিলে। এটি ছিল মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। ২০ শতকের মাঝামাঝি সময়ে স্বাধীনতা আন্দোলনের ঢেউ কেপ ভার্দেও পৌঁছে যায়। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন বিখ্যাত নেতা আমিলকার কাবেরাল। বিশেষ করে ১৯৭৩ সালে তার হত্যাকাণ্ড স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। অবশেষে ১৯৭৫ সালে ৫ জুলাই কেপ ভার্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। তবে কেপ ভার্দে শুধু তার ইতিহাসের জন্য নয়, তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কেপ ভার্দের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গভীর নীল সমুদ্র, সোনালী বালুকাবেলা আর দিগন্ত জোড়া ঢেউয়ের দৃশ্য। প্রথমেই আসা যাক সান্তা মারিয়া সৈকতে। এই সৈকতের সোনালী বালি এবং স্বচ্ছ নীল জলরাশি দর্শকদের মুগ্ধ করে। সূর্যের আলো সমুদ্রের পানিতে প্রতিফলিত হয়ে এমন এক দৃশ্য তৈরি করে যেন সমুদ্র জুড়ে রূপালী আভা ছড়িয়ে পড়েছে। এখানে রয়েছে একটি কাঠের জেটি যেখানে স্থানীয় জেলেরা প্রতিদিন মাছ শিকার করে। পাশাপাশি সান্তা মারিয়া বিশ্বজুড়ে কাইট সার্ফিং এবং উইন্ড সার্ফিং এর জন্য বিখ্যাত। আটলান্টিকের শক্তিশালী বাতাস এই স্থানটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্ফিং গন্তব্যে পরিণত করেছে। কেপ ভার্দের আরেকটি বিস্ময়কর দ্বীপ হলো বুয়া ভিস্তা। অনেকে একে বালুর রাজ্য বলে। এখানকার বিশাল বালি স্তূপগুলো দূর থেকে দেখতে যেন মরুভূমির ঢেউয়ের মতো দেখায়। সাদা এবং হালকা সোনালী বালুর স্তর সূর্যের আলো ঝলমল করে ওঠে। বুয়া ভিস্তার অন্যতম প্রধান আকর্ষণ হলো সামুদ্রিক কচ্ছপ। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হাজার হাজার কচ্ছপ এই দ্বীপের সমুদ্র সৈকতে এসে ডিম পাড়ে। স্থানীয়দের বিশ্বাস এই সমুদ্র কচ্ছপগুলো প্রকৃতির আশীর্বাদ এবং দ্বীপের রক্ষাকর্তা। এরপর যদি আপনি আরও প্রাকৃতিক পরিবেশের সন্ধানে যান তাহলে আপনাকে স্বাগত জানাবে সাও নিকোলাউ দ্বীপ। সবুজ পাহাড়, শান্ত গ্রামীণ পরিবেশ এবং নির্জন সমুদ্র সৈকতের সমন্বয়ে গড়ে ওঠা এই দ্বীপের সৌন্দর্য সত্যিই অসাধারণ।
বিশেষ করে মন্টে গর্দো পর্বত, সবুজ উপত্যকা এবং সহজ সরল মানুষের জীবনযাত্রা সাও নিকোলাউকে কেপ ভার্দের অন্যতম সুন্দর দ্বীপে পরিণত করেছে। এখানকার ড্রাগন গাছের বাগান এবং শান্ত পরিবেশ প্রকৃতি প্রেমিকদের কাছে স্বর্গরাজ্যের মতো। কেপ ভার্দের আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো এর পাহাড়ি ভূদৃশ্য। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মাউন্ট ফোগো। এই সক্রিয় আগ্নেয়গিরিটি দূর থেকে দেখতে বিশাল কালো পিরামিডের মতো দেখায়। এর ঢাল বেয়ে উঠতে উঠতে দেখা যায় বিশাল কালো লাভা ক্ষেত্র এবং কোথাও কোথাও বেরিয়ে আসা গরম ধোঁয়া, যা পরিবেশকে রহস্যময় করে তোলে। এবং মাউন্ট ফোগোর উত্তরে অবস্থিত শান্ত আন্তাও দ্বীপকে কেপ ভার্দের সবুজ দ্বীপ বলা হয়। অন্যান্য দ্বীপের তুলনায় এখানে সবুজ বনভূমি এবং কৃষি জমির পরিমাণ অনেক বেশি। এই দ্বীপের অন্যতম আকর্ষণ হলো পিকো দ্য ক্রুজ পর্বতশৃঙ্গ। পাহাড় ও গভীর উপত্যকা এবং হালকা কুয়াশার সমন্বয়ে এখানে এমন একটা পরিবেশের সৃষ্টি হয় যেন আপনি একটা মেঘের উপর দিয়ে হাঁটছেন। পাহাড়ের পথ ধরে নামতে নামতে দেখা যায় কেপ ভার্দের ভিন্ন একটা রূপ। সরু উপত্যকা, নারিকেল গাছ, কলা গাছ ইত্যাদি চাষ করা কৃষি জমি এই অঞ্চলকে দেশের অন্য অংশ থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। তাই এই অঞ্চলকে অনেকেই কেপ ভার্দের স্বর্গীয় উপত্যকা বলে থাকেন। ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক সম্পদ সীমিত। এখানে মূলত লবণ, প্রজননা এবং চুনাপাথর পাওয়া যায়। তবে পর্তুগিজ শাসনামল থেকে শুরু হওয়া ওয়াইন উৎপাদনের ঐতিহ্য এখনও টিকে আছে এবং সেসব পণ্য ইউরোপেও রপ্তানি করা হয়। দেশটির প্রধান অর্থনীতির মূল ভিত্তি হলো রেমিটেন্স, যা ইউরোপে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে আসে এবং দেশটির জিডিপির প্রায় 20% আসে রেমিটেন্সের মাধ্যমে। কেপ ভার্দের খাদ্য সংস্কৃতিও বেশ বৈচিত্র্যময়। এখানকার জাতীয় খাবার হচ্ছে কাচুপা, যা বিভিন্ন ধরনের শস্য, মাছ, মাংস, ডিম এবং সবজি দিয়ে তৈরি করা এক ধরনের ঐতিহ্যবাহী খাবার। এটি সকালের নাস্তা বা দুপুরের খাবার হিসাবে পরিবেশন করা হয়। কেপ ভার্দের সংস্কৃতিতে সঙ্গীত এবং নৃত্যের গুরুত্ব অপরিসীম। এখানকার জাতীয় সঙ্গীত দ্বারা মোরনা তার আবেগঘন সুরের জন্য বিশ্বব্যাপী পরিচিত। উৎসব কিংবা পারিবারিক অনুষ্ঠানে গান এবং নাচের মাধ্যমে মানুষ তাদের আনন্দ ও অনুভূতি প্রকাশ করে। এখানে কোনো মানুষ অতিথি হিসাবে কারো বাড়িতে গেলে তাকে গান, নাচ এবং খাবারের মাধ্যমে স্বাগত জানানো হয়। বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিচ পার্টিগুলো এখানে খুব জনপ্রিয়। কেপ ভার্দে সত্যিই এক অনন্য দ্বীপ রাষ্ট্র, যেখানে আগ্নেয়গিরির জন্য জন্ম নেওয়া পাহাড়, নীল সমুদ্র, ইউরোপীয় স্থাপত্য এবং আফ্রিকা সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন দেখা যায়। প্রতিটি দ্বীপে রয়েছে অসাধারণ নিজস্ব বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র সৌন্দর্য। এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে ভয়ে নয়, বরং সৌন্দর্যের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করে। ছোট দ্বীপ হওয়ায় এদেশে সিটিজেনশিপ নেওয়াকে আমরা সাজেশন করতে পারি না, কারণ কাজের চাহিদা কম, ফরেন ইনভেস্টমেন্ট ও বেশি একটা লক্ষ্য করা যায় না। যেহেতু এদেশের নাগরিকরা বাইরের বিভিন্ন দেশে গিয়ে কাজ করে দেশের রেমিটেন্স পাঠায়, তবে কেউ যদি এদেশে 5 বছর লিগ্যাল ভাবে বসবাস করে, সে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করার জন্য উপযুক্ত হয়ে যায়। বাংলাদেশিদের এদেশে নাগরিকত্ব ব্যাপারে তেমন একটা রেকর্ড পাওয়া যায় না, তবে কোনোভাবে যদি এই দেশে 5 বছর লিগালি বসবাস করা যায়, তবে সে কোনো না কোনোভাবে এদেশের নাগরিকত্বের জন্য এলিজিবল হয়ে যায়। এদেশের পাসপোর্ট বিশ্বের 64তম, যা দিয়ে মোটামুটি 38টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায় এবং 33টি দেশে ভিসা অন অ্যারাইভাল নিয়ে ভ্রমণ করা যায়। আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বন্ধুরা, বিশ্ব প্রতীকের আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য।